এভরিওয়ান, থটস অফ মিথিলের নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। 18 এপ্রিলে কলকাতার কয়েকটা জায়গায় গিয়েছিলাম, তার মধ্যে ইনক্লুডেড ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। সেখানে আমি গিয়েছিলাম লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে। সেখানকারই কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি, চলো। আগে খেতে পোস্ত, এখন খাচ্ছ পাস্তা। আগে চড়তে হাতি, এখন ফ্লাইওভারের রাস্তা। বদলে যাচ্ছে, সেমও থাকছে কলকাতার সিন। উঁচু থেকে সার্ভে করছি অনেক অনেক দিন। সেসব গল্প বলবো এবার। 1, 2, 3। আমায় নিয়ে পট এঁকেছে, এখন হচ্ছে মিম। বয়স হলো 300, 400, হাজার খানেক থিম। কি বলবে আর কি বলবে না, যদিও মেয়েটা ভালোই চেনা, তবু নিজেও ঘুরতে এলাম, দুজন মিলে টিম। আপনারা এখন যেখানে বসে আছেন, এক সময় সেখানে এই ঘোরাফেরা করতো। কোথায় জুরাসিক পার্ক আর কোথায় পার্ক স্ট্রিট। এখান থেকে শুরু করলে মোবাইল ফোনে আসতে আসতে 52 এপিসোড লেগে যাবে। তার চেয়ে একটা চেনা জানা ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে শুরু করো। তাহলে এটা দিয়ে করি। একটা গাড়ি শাঁ করে বেরিয়ে এলো 38-2 এলগিন রোডের বাড়ি থেকে 1941 সালের 16ই জানুয়ারি রাত্রে, এবং সোজা ঢুকে পড়লো বাঙালি রাস্তার ভেতর। না 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 না, নেতাজি সুভাষচন্দ্র বসু তার আগেই কলকাতার আত্মায় ছিলেন। উনি তো 1930-এ কলকাতার মেয়র হয়েছিলেন। কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে তিনি ভারতেরও আত্মায়। তবে ব্রিটিশদের চোখে এক মন ধুলো দিয়ে ওই মহা নিষ্ক্রমণ। 3-4 রকম ছদ্মবেশ, একেবারে থ্রিলার। তার উপরে আক্ষরিক অর্থেই তিনি মৃত্যুহীন। এরকম সুপার হিরো কলকাতা আর পায়নি। স্বাধীনতা আন্দোলনের এমন ঝাঁজ ব্রিটিশরা সইতে পারছিল না, তাই 1905-এ ঠিক করলো বাংলাকে দুভাগ করে দেওয়া হোক। লর্ড কার্জন একটা চিঠিতে লিখছেন, কলকাতাকে সফল চক্রান্তের সিংহাসন থেকে সরাতেই হবে। আরে সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে এখানেই তো তৈরি হয়েছিল জাতীয়তাবাদী ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, তারপরে এখানেই হয়েছিল অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স, আর সেই থেকেই তো কংগ্রেস। সাথে কি ব্রিটিশরা সুরেন্দ্রনাথকে বলতো সারেন্ডার নট? বঙ্গভঙ্গ তো করেই উঠতে পারলো না সাহেবরা প্রতিবাদের চোটে। হ্যাঁ, আর বছর 6 পরে রেগে মেগে রাজধানীটাই বদলে দিল। এতেই তো প্রমাণিত হয় তুমি একটা সাংঘাতিক জাগ্রত শহর, প্রতিবাদের শহর, যাকে কিনা ব্যঙ্গ করে একদিন বলা হবে মিছিল নগরী, এমনকি মুমূর্ষ নগরী। আচ্ছা, মুশকিল হলো, তোমাকে তো লোকে সিটি অফ জয়ও বলে। ব্রিটিশদের সময় তোমাকে বলা হতো দ্য সেকেন্ড সিটি অফ ব্রিটিশ এম্পায়ার, মানে লন্ডনের পরেই। সে তো পয়সার জন্যে। এখান থেকে ব্রিটিশদের কি মুনাফা, রাজস্ব আদায়, পাট বিক্রি, কোটি কোটি টাকা। না, বছরের পর বছর ভিক্টোরিয়া মেমোরিয়ালের টঙে ডানা মেলে ঠাঁই দাঁড়িয়ে কলকাতার মানুষের প্রেম দেখেছি, খুনসুটি দেখেছি। এদিকে তাকালে একাডেমি অফ ফাইন আর্টসের এক্সপেরিমেন্টাল পেন্টিং, ওদিকে তাকালে রেস কোর্সের ঘর তৈরি টাকা ওড়ানো, আবার অন্যদিকে
ক্লাবে ক্লাবে কোট প্যান্ট পরা কলকাতায় বাবুদের ইংরেজি আনা। ভিউজ আর নিউজ শেখাচ্ছ আমাকে? তোমার নারী নক্ষত্র চিনি, বুঝলে? শুধু চেনো না, ছোঁয়াচ লেগে তুমি আমারই মতো। কখনো হাওয়া দিলে বাই বাই করে ঘোরো, আর কখনো গাঁটের ব্যথায় ঘুরতেই ভুলে যাও। এই বাড়ি কখনো তাজমহলের টুকলি বলে দুয়ো খায়, কখনো আবার জাপানিদের বোমা খাওয়ার ভয়ে তার সারা গায়ে গোবর লেপে দিয়ে ব্ল্যাক আউট করা হয়। কত হাসির তো কিছু নেই, তোমার মুখে তো কম কালির ফোঁচ নেই বাবু। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন তোমার রাস্তায় শুয়ে খিদের জ্বালায় শয় শয় লোক মরেছে, আর অন্য লোকেরা তাদের ডিঙিয়ে নির্দ্বিধায় অফিস করেছে, আড্ডা মারতে গেছে, ফ্যান দাও ফ্যান দাও চিৎকার চাপা দিতে দরজা জানলা বন্ধ করে গ্রামাফোনের গান শুনেছে, তখন কোথায় ছিল তোমার প্রতিবাদী ফটর ফটর? দেখো, যা করার অনেকটাই করা হয়নি। আচ্ছা, শুধু নবান্ন কেন, আরো অনেক অবিস্মরণীয় গান, নাটক, সিনেমা জন্মেছে এখান থেকে। আইপিটিআরই তো ঝলমলে হিরে। উৎপল দত্ত, সুচিত্রা মিত্র, জ্যোতিরিন্দ্র মৈত্র, দেবব্রত বিশ্বাস, সলিল চৌধুরী, তৃপ্তি মিত্র, ঋত্বিক ঘটক এবং এরই ভাবশিষ্য মৃণাল সেন। শিল্পকে সমাজ বদলের অস্ত্র হিসাবে ব্যবহার করব, আর তা অতুলনীয় উৎকর্ষ আবেগ দিয়ে জাগিয়ে তুলবে হাজার হাজার মানুষকে। এই জাদু বিপ্লবের রথ হৈ হৈ করে চলেছিল অনেক দূর। জড়ো করে এনেছেন শ্রেষ্ঠ মনীষীদের। তার যত মত তত পথ শুধু ধর্ম নয়, শহর কলকাতার জীবনযাপনেরও দর্শন। রবীন্দ্রনাথ ঠাকুরকেও কম সইতে হয়নি, তার লেখা সব নাকি আবছা। আর তিনি শান্তিনিকেতন স্থাপন করেছেন হাবিজাবি উদ্দেশ্য নিয়ে। কিন্তু তার নোবেল প্রাইজ এখনো আমার অহংকারের প্রথম পংক্তি। আমি রাজধানীর পদ থেকে 1911 খসে পড়লাম, কিন্তু 2 বছর পরেই আমার মাথায় এমন মুকুট উঠল যার ঝলমলানি তামার নয়। আমার দারুণ মজা লাগছিল। যে চপচপে তেল মেখে 4 ঘোড়ার গাড়ি চড়ে চান করতে যায়, তার একটা বেপরোয়া গ্ল্যামার আছে, এটা মানবে তো? আর দেখো, বাবুদের ওই বাড়াবাড়ি না থাকলে বাইজি নাচের সমজদারিও থাকতো না, তাদের টাকায় ঢালাও স্কুল কলেজের পত্তনও হতো না। আর আমার সবচেয়ে আলো ভর্তি পার্বণ দুর্গাপুজোটাই হতো না। দুর্গাপুজোটাই হতো না? ওমা, কেন? আরে, শোভাবাজারের বাবু নবকৃষ্ণ দেব মাদ্রাসা তৈরির জন্য প্রচুর টাকা দিয়েছেন, রাস্তা তৈরি করে দিয়েছেন, সারা দেশ থেকে গায়ক বাজনদার এনে বিশাল সঙ্গীত সম্মেলন করেছেন। আবার পলাশির যুদ্ধের সময় তিনি সিরাজের বিরুদ্ধে চক্রান্তে শুধু সামিলই ছিলেন তাই না, যুদ্ধ জয় উপলক্ষে বিরাট দুর্গাপুজো করেছিলেন। সেটাই তো দুর্গাপুজোকে একটা বড় পার্বণ হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করলো। এ তো ভারী গোলমেলে ব্যাপার। যে লোক বাংলাকে ইংরেজের হাতে তুলে দিল, সেই লোকই আবার দুর্গাপুজো চালু করলো। ওরা দখল না নিয়ে ছাড়ার জাত নয়। ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট জব চার্নক প্রচন্ড বৃষ্টি বাদলার মধ্যে নৌকো ভেড়ালেন 1690-এর 24শে আগস্ট। ব্যাস, চাকা গড়াতে শুরু করলো। তোমার ইতিহাসেরও শুরু। ভুল ভুল ভুল, তোমার কথাটা সম্পূর্ণ ভুল। চার্নক আসার অনেক আগেই কবি কঙ্কন মুকুন্দরাম আমার কথা লিখে গেছেন। তারও আগে 1495-এ বিপ্রদাস পিপিলাইয়ের মনসামঙ্গল কাব্যেও আমি আছি। সাবর্ণ রায়চৌধুরীদের পরিবার ব্রিটিশরা আসার অনেক আগে থেকেই কলকাতার জমিদার ছিলেন, তাই ইতিহাসটা ওখান থেকে শুরু নয়।
আর 2 নম্বর ভুল হচ্ছে চার্নক এসে যে চাকাটা খারাপ রাস্তায় গড়ালো তাও কিন্তু নিশ্চিত নয়। রামমোহন রায় সতীদাহ বন্ধ করলেন ঠিকই, কিন্তু অত বড় কাজটা কি করতে পারতেন যদি লর্ড বেন্টিঙ্ক না সাহায্য করতেন? মাইকেল মধুসূদন দত্ত কি বাংলা কাব্যের বাঁক বদল ঘটাতে পারতেন যদি মিল্টনের প্রভাব না পড়তো? আর বঙ্কিমচন্দ্র, উনি কি বাংলায় প্রথম উপন্যাস লিখতে পারতেন যদি ওয়াল্টার স্কট না পড়া থাকতো? সব শেষে বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বিধবা বিবাহ চালু করতে পারতেন যদি ব্রিটিশরা পাশে না দাঁড়াতো? কি হাবিজাবি বকছো? মনে রেখো, শহীদ ক্ষুদিরাম বসুর মরদেহ তোমার রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় হাজার হাজার লোক ফুল ছুঁড়েছে। তোমার রাইটার্স বিল্ডিং এ অত্যাচারী ব্রিটিশকে গুলি করার পর আত্মঘাতী হয়েছেন বিনয়, বাদল, দীনেশ। তোমার এক বিখ্যাত ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস, যার কাপড় কেচে আসতো প্যারিস থেকে, নিজের সব ইউরোপীয় পোশাক পুড়িয়ে দিয়ে খাদি ধারণ করেছিলেন। আর তিনি আলিপুর বোমা মামলায় যাকে ছাড়িয়ে এনেছিলেন, সেই অরবিন্দ ঘোষ তো ছিলেন পোয়েট অফ পেট্রিয়টিজম। আরে বাবা, তুমি বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির শহর। আমি হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। রেনেসাঁর কথা ভাবলে সত্যি তাক লেগে যায়। শুধু ঠাকুর পরিবারের কথা বলতে গেলেই তো হাঁপিয়ে পড়ব। এরা বোধহয় এক একটা লোকের মধ্যে 10টা করে জিনিয়াস ভরে দিত। যেমন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তিনি সংস্কৃত থেকে বাংলায় মেঘদূত অনুবাদ করছেন, বাংলায় দর্শন তত্ত্বের বই লিখছেন, আবার বাংলা শর্ট হ্যান্ড উদ্ভাবন করছেন, এমনকি বাক্স বানানো নিয়েও বই লিখছেন। সত্যেন্দ্রনাথ ঠাকুর, তিনি শুধু প্রথম ভারতীয় আইসিএসই নন, ওই যুগে তাঁর বউকে বিলেত নিয়ে গেলেন। এবার বলি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কথা। তিনি একাধারে সুরকার, চিত্রকর, নাট্যকার, পরিচালক, এমনকি অভিনেতাও। দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি তো 3 ঘন্টায় গড়গড়িয়ে ডিকটেশন দিয়ে লিখে ফেললেন ব্রাহ্ম ধর্মের বই। গগনেন্দ্রনাথ অসামান্য চিত্রকর, কার্টুনও আঁকছেন, ছবিতে কিউবিস্ট ভাবও আনছেন। আর অবনীন্দ্রনাথ ঠাকুর, তার আঁকা ছবি আর লেখা গল্প, এই দুই বাংলা সংস্কৃতির বিস্ময়। কেন রায় পরিবার? উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বেহালা বাজাচ্ছেন, আবার বাংলা শিশু সাহিত্যের কাঠামো গড়ে দিচ্ছেন, বাচ্চাদের পত্রিকা বের করছেন, আবার হাফটন প্রিন্টিং এ আশ্চর্য আবিষ্কার করে বিপ্লব এনে দিচ্ছেন। তার ছেলে সুকুমার রায় খেয়াল রসের গদ্যে পদ্যে তাক লাগিয়ে দিচ্ছেন, আবার ননসেন্স ক্লাবে প্লেটো বা তুর্গেনেভ নিয়ে কথাও বলছেন। এরা বোধ হয় প্রাচ্য পাশ্চাত্যের গুণগুলোকে একটা গেলাসে গুলে সকালে উঠেই খেয়ে নিতেন। হ্যাঁ, ঠিক বলেছ। এই মিলিজুলিটা আমাদের চিরকাল আছে। 1835-এ মেডিকেল কলেজও তো স্থাপিত হয়, এখানকার লোককে পাশ্চাত্য ডাক্তারি রীতিতে শিক্ষিত করে তোলার জন্য। আবার এ শহরের নৃত্যশিল্পী উদয় শঙ্কর, তিনি তো বিদেশি নর্তকী আনা পাভলোভার সঙ্গে মিলেই তাঁর বিখ্যাত রাধা কৃষ্ণ ব্যালেটা তৈরি করেন। আর সুকুমার রায়ের ছেলে সত্যজিৎ রায়, যিনি 1955-এ পথের পাঁচালী ছবি তৈরি করে একা হাতে ভারতীয় সিনেমায় নিউ ওয়েভ আনলেন। তিনি তো স্পষ্টই বলতেন, হলিউডের ছবি না দেখলে তিনি নিজের ছবির ব্যাকরণ তৈরি করতে পারতেন না। অথচ সাহেবরা তাঁর ছবির মধ্যে খুঁজে পেত খাঁটি ভারতীয়ত্ব। এই মিশেল, এই আহরণ হজম করার ক্ষমতা, এ জিনিস আমার মজ্জায়। ঠিক বলেছ।
সত্যজিৎ রায় প্রাচ্য ও পাশ্চাত্যকে সমান মুগ্ধ করেছেন, আর এই জন্যই 1992 সালে তিনি পেলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অস্কার পুরস্কার। ছবির ক্যামেরাম্যান সুব্রত মিত্র, তিনি পেলেন ইস্টম্যান কোরাক লাইফ টাইম অ্যাচিভমেন্ট ফর এক্সেলেন্স ইন সিনেমাটোগ্রাফি। অদ্ভুত, সুব্রত মিত্র পৃথিবীর এক সেরা ক্যামেরাম্যান, কিন্তু তার নামটা সেভাবে প্রচারই পেল না। এতেও সন্দেহ নেই যে এই উদ্বাস্তুদের যথোচিত সম্মান দিয়ে তাঁদের টাকা খাওয়ার সংগ্রামে পাশে দাঁড়ানোর কাজ করেছিল বলে বাম রাজনীতি একসময় অনেকখানি মিশে গিয়েছিল আমার ডিএনএতে। উদ্বাস্তুরা তো আবারও এসেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1971-এ, এখনো অনেকে আসছেন। কলকাতা তো কাউকে ফেরায় না। তা ঠিক, শেষমেশ সবাইকে নিয়ে কাবাব খায় বা বিরিয়ানি। এই যে দুটো নাম বললে, এই খাবারগুলোই কলকাতায় আসতো না যদি না আরেক পরাজিতকে কলকাতা সসম্মানে ঠাঁই দিত। সেটা আবার কিরকম? ওয়াজিদ আলী শাহ, আওধের নবাব। (1856) তাকে ইংরেজরা বিনা যুদ্ধে সিংহাসনচ্যুত করে নির্বাসনে পাঠালো কলকাতায়। তিনি ঘাঁটি গাড়লেন মেটিয়া বুরুজে। চালে চলনে, পোশাকে আশাকে আর অবশ্যই খাবারে মেটিয়া বুরুজ হয়ে উঠল ছোটা লখনৌ। নন্দন অথবা একাডেমি অফ ফাইন আর্টসের একদম উল্টো দিকে ভিক্টোরিয়ার ইস্ট গেট থেকে এখানকার টিকিট কাটা যায়। মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যে গেলেই এখানে খুব সুন্দরভাবে টিকিট কাটা যায়। শোটা মোটামুটিভাবে 45 মিনিট মতো। টিকিট মূল্য প্রতিজনের 100 টাকা। এখানে গেলে অত্যন্ত সুন্দর একটা সন্ধে উপভোগ করার কিন্তু সুযোগ রয়েছে। মনে হবে ইতিহাস যেন চোখের সামনে ভেসে উঠেছে। বেশ গায়ে কাটা দেওয়ার মতো মুহূর্তর সাক্ষী হতে হবে। এরকম একটা সুযোগ যদি আসে কখনোই মিস করবেন না। ও হ্যাঁ, সোমবার বাদ দিয়ে মঙ্গল থেকে রবি অবধি কিন্তু এই জায়গাটাতে যাওয়ার সুযোগ হয়। আর জাতীয় ছুটির দিন বাদ দিয়ে যেতে হবে। মঙ্গল, শুক্র, রবি এই 3 দিন বাংলা ভার্সনে এই শোটা হয়। বৃহস্পতি আর শনিবার দিন হয় হিন্দি ভার্সনে, বুধবার দিন হয়
ইংলিশ ভার্সনে। তাই যার যে দিনটা সুবিধা এবং যে যে ভাষায় দেখতে চাও সে সেই দিনটাতে অবশ্যই চলে যেতে পারো আর গিয়ে টিকিট কেটে এই শোটা দেখতে পারো। এখনও অনলাইন টিকিটের সুবিধা হয়নি, অফলাইন টিকিটই কাটতে হবে। আর ভাষ্যকারের ভূমিকায় রয়েছেন সব্যসাচী চক্রবর্তী এবং সোহিনী সরকার। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ফিরে আসবো নতুন একটা ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। বাই বাই।